রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর ন্যাচারাল কালচার সিএনসি কর্তৃক আয়োজিত নিয়মিত লাইভ অনুষ্ঠান। আমরা দীর্ঘ ২ মাস যাবৎ যে অনুষ্ঠানটি নিয়মিত হয়ে আসছে আমাদের এই চ্যানেলে, আপনারা নিয়মিত যে অনুষ্ঠানটি দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। নির্বাচন আসছে, আপনি কি ভাবছেন? সেই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সন্ধ্যায়। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের নির্ধারিত টাইমের চেয়ে একটু সময় বেশি লেগে গেছে শুরু করতে, ১০ মিনিট। একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু সময় লেগে গেছে, যে কারণে আবারও ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। প্রিয় দর্শক, আমরা সবাই অবগত আছি যে দেশ একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং ৫ই আগস্টের পরে দেশ একটি নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। আমরা বলতে পারি, সবাই বলছে যেভাবেই যে ফ্যাসিস্ট একটি সরকার বিদায় নিয়েছে আমাদের মধ্য থেকে। তার মানে হচ্ছে দেশ এখন একটা মুক্ত অবস্থায় আছে এবং দেশের মানুষ সামনের দিকে একটা নির্বাচন নিয়ে চিন্তাভাবনা করছে। প্রধান উপদেষ্টা অলরেডি বলে দিয়েছেন যে আগামী ডিসেম্বর নাগাদ আমাদের নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন কমিশন থেকেও ঠিক সেরকম ভাবেই প্রস্তুতি চলছে। অলরেডি ভোটার হালনাগাদ করণ কাজটি শুরু হয়ে গেছে এবং প্রায় শেষের দিকে। অর্থাৎ ভোটারদের মধ্যেও যে নির্বাচন নিয়ে একটি আকাঙ্ক্ষা ছিল, সেটাও কিন্তু আবার শুরু হয়ে গেছে। এর মাঝখানে আমরা অবশ্য কিছু বিষয় আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। সেটা হচ্ছে, কিছু রাজনৈতিক দল আছে যারা চাচ্ছেন যে এখনই নির্বাচন দেয়া হোক বা খুব দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার ভার অর্পণ করা হোক। কিছু রাজনৈতিক দল চাচ্ছে যে না, এই মুহূর্তে নির্বাচন করার আসলে খুব একটা বেশি পরিবেশ নেই। নির্বাচন যদি করা হয় সেক্ষেত্রে আবার পূর্বের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় ফিরে আসতে পারে। সেই হিসেবে কিছুটা সংস্কার করে তবেই আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত। এই নিয়ে জনগণের মধ্যেও একটি দোলাচল, জনগণের মধ্যেও একটা আহ আকাঙ্ক্ষা বা আফসোস বা আমরা হতাশা বা নিরাশা যেটাই বলি না কেন, সেটা কাজ করছে যে আসলেই কি হতে যাচ্ছে, কবে নির্বাচন হচ্ছে, বা আসলে সংস্কার যে পরিমাণ আমাদের হওয়া দরকার, নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের সংস্কার, সবগুলো সংস্কার আমাদের আসলে ঠিক মতো হচ্ছে কিনা সেটাও খুব একটা বেশি দৃষ্টিগোচর হচ্ছে না, যে কারণে মানুষের মনে একটু হলেও সংশয় দেখা দিয়েছে। প্রিয় দর্শক, সেই সংশয়ের মধ্যে আমরা থাকবো না। এই বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য, আপনারা জানেন প্রতিনিয়তই নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমরা নতুন নতুন অতিথি নিয়ে আসার চেষ্টা করি। বিষয় নিয়ে কাজ করেন যারা, করেন দেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করি। তেমনই ভাবে আজকেও আমাদের সাথে একজন গুণী ব্যক্তি আমাদের সাথে সংযুক্ত আছেন। বিশিষ্ট নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, আমাদের খুবই সুপরিচিত ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HRN রকুনউদ্দিন পিএসসি স্যার আমাদের সাথে সংযুক্ত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ ইসমাইল, আমাকে সিএনসির এই প্রিয় দর্শক, আমরা শুরু করব শুরুর কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সেন্টার ফর ন্যাচারাল কালচার। থ্যাংক ইউ। সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি এর সম্মানিত নির্বাহী পরিচালক কথা সাহিত্যিক মাহবুবুল হক স্যারকে বিশেষভাবে অনুরোধ করছি শুরুর কথা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমান ওয়া ফাহমান, রাব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সুপ্রিয় বন্ধুগণ, একটু দেরি হয়ে গেল, আজ ক্ষমা করে দেবেন। বিশেষ কারণে একটু আমাদের দেরি হয়ে গেল। তো আমরা আজকে আমাদের কথা আর বাড়াই না, মেহমানের কথাই আমরা আজকে শুনবো। আমরা তো প্রতিনিয়তই কথা বলি, প্রায় প্রতিদিনই কথা বলি, তাই না? তো আর কথা বাড়াবো না। আমাদের উপস্থাপক বলেছেন যে কি উদ্দেশ্যে আমরা এটা করছি। আমরা ইনশাল্লাহ ইলেকশনের পূর্ব পর্যন্ত এই কাজটি আমরা করতেই থাকবো। যদিও অনেকেই বলছেন যে আমরা তো এটা সেন্টার ফর ন্যাশনাল কালচারের জন্য আমাদের কথাবার্তা। তো দুর্ভাগ্যবশত আমাদের দেশে কালচার বলতে বিনোদন বোঝায়, তো ওই সিনেমা, নাটক, তো ওটা যদি না বুঝে, এটা মানে মানে একটা সংস্কৃতি বলতে কি বুঝায়, কৃষ্টি বলতে কি বুঝায়, ওটা বোঝানোর জন্য কিন্তু এই কাজটা আমরা বেশি করে করতেছি। সংস্কৃতি তো সবকিছু, দুটো উদ্দেশ্য, এক ঘেরে আমরা দুপাখি মারতেছি না। আমরা সাধারণত রাজনীতির উপরে কোনো আলোচনা করতাম না, আমরা গত 5 বছর যাবৎ এটা নিয়মিত ভাবে আমরা করছি। তাতে দেশের সব বিষয় আসছে, কিন্তু ওই যে বিগত সরকারের আমলে আমরা খুব বেশি ডাইরেক্টলি ওইভাবে করিনি, কিন্তু করেছি।
তখনও তো নির্বাচন হয়েছে। নির্বাচন এবং সংস্কৃতি, নির্বাচন আমাদের জীবন আচরণ, নির্বাচনের কি ওগুলো নিয়ে আমরা কিছু করে মানে একদম ডাইরেক্টলি আমরা ওইভাবে বলতে পারিনি। মানে দলীয় রাজনীতি আমরা করিও না, আমরা কোনো দলের সাথে সম্পৃক্তও না, একেবারে ইন্ডিপেন্ডেন্ট একটা অর্গানাইজেশন। আল্লাহর রহমতে এটা শুরু করেছিলেন জাতীয় অধ্যাপক সৈয়দ আলী হাসান সাহেব এবং তার বন্ধুরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 8 জন বরেণ্য দেশ বরেণ্য প্রফেসররা এটা করেছিলেন। আমরা তখন যুবক ছিলাম, আজ থেকে 30 বছর আগে কথা বলছি। হ্যাঁ, দুটো ভাগে বিভক্ত করা হয়েছিল, যে মানে শিক্ষকরা এবং কিছু ছাত্র মিলে এটা করা হয়েছিল, যাতে ওনারা মানে দুনিয়া থেকে চলে গেলে আমরা যেন ধরে রাখতে পারি। ধরে রেখেছি, বড় করতে পারিনি আমরা। আমাদের সেই ওনাদের যোগ্যতা আর আমাদের যোগ্যতা তো এক ছিল না, আকাশ জমিন তফাৎ ছিল। আছে, এই জন্য আমরা করে যাচ্ছি, চেষ্টা করছি, ভালো কিছু করতে পারিনি। তো আমি কথাটা বললাম আজকের বিশেষ মেহমানের জন্য। ওনাকে আমরা আগে এখানে পেয়েছি বলে আমার মনে পড়ছে না। একবার মনে হয় উনি আসার কথা ছিল, উনি বোধহয় আসতে পারেননি, বা আমাদেরও কোনো দুর্বল, আমি জানি না। আমার একটু মনে পড়ছে যে আরো একবার ওনার আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা ছিল। যাই হোক, আজকে আমরা পেয়ে গেছি, ওনাকে স্বাগত জানাচ্ছি। মানে পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করছি, যাতে উনি সুন্দরভাবে কথা বলতে পারেন, আমরা বুঝতে পারি, সহজ হয়ে যায় জিনিসগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি মাহবুব হক স্যারকে। প্রিয় দর্শক, আর দেরি না করে সরাসরি আমরা মেহমানের কথায় চলে যাব, যে কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের একমাত্র আলোচক, বিশিষ্ট নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত HRM রকুনউদ্দিন PSC স্যারকে কথা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাহবুব ভাই এবং আজকের প্রোগ্রামের সঞ্চালক ইসমাইল, আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য CNC কে অনেক ধন্যবাদ, এবং আপনাদের অগণিত শ্রোতা যারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন তাদেরকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এবং বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিপ্লবগুলোর পর বৈপ্লবিক সরকার গঠিত হয় এবং ওই নির্দিষ্ট রাষ্ট্রে বৈপ্লবিক কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়, বৈপ্লবিক কিছু সংস্কার সাধন করা হয়। তো এই কথাটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে, এটা যে কোনো বিপ্লবের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে বিপ্লবের পর রাষ্ট্র মেরামতের জন্য যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিপ্লবীরা বিপ্লব করে, কাজেই ওই বিপ্লব সফল হওয়ার পর তারা তাদের মতো করে তাদের স্বপ্ন পূরণের জন্য, তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য জরুরিভাবে কিছু সংস্কার করে থাকে। তো একইভাবে যদিও আমাদের দেশে বিপ্লবী সরকার গঠিত হয়নি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমি ওই বিতর্কে যেতে চাই না এখন, বাট তবুও এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার হাতে নিয়েছে। আমাদের সৌভাগ্য যে বিশ্ব বরেণ্যে নোবেল লরিয়েট ডক্টর ইউনুস আমাদের এই সরকারের প্রধান, এবং ওনার প্রজ্ঞা জ্ঞান এসব নিয়ে আসলে কারো সন্দেহ থাকার কথা নয়। সেজন্য আমরা আমাদের উচিত, দেশের মানুষের উচিত ওনার উপর আস্থা রাখা। কারণ আপনারা লক্ষ্য করেছেন যে উনি এত সমালোচনা, এত কিছুর মাঝেও কোনো কিছুতে প্রতিক্রিয়া দেখান না, বরঞ্চ in his speech he said that I welcome criticism. সো এই ধরনের একটা হাইলি ম্যাচিউরড মানুষ তার মতো করে তার এজেন্ডা পূরণ করার জন্য, তার এজেন্ডা মানে দেশের সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে, আমি যতদূর জানি, আমার জ্ঞানে আমি বলছি। কাজেই অযথা বিতর্ক সৃষ্টি না করে, তাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আমাদের উচিত একটা মরাল সাপোর্ট দিয়ে যাওয়া। হ্যাঁ, আমি অনেকের সাথে এগ্রি করি যে উপদেষ্টা মণ্ডলীর মাঝে অনেকেই বিতর্কিত,
বা এর ভিতরে অনেক পদায়ন যাদের হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে, সরকারি রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পদে অনেক বিতর্কিত লোককে করেছে। তো এইটার ব্যাপারে আমি সরকারকে বলেই আসছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে তাদের আরো সতর্ক হওয়া উচিত। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য তাদের জনগণের সমর্থনের প্রতিও খেয়াল রাখা উচিত। আর এই রাষ্ট্র সংস্কারের সময় আমরা লক্ষ্য করলাম যে জিনিসটা আমাদের আসলে দরকার, ওটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্য, ন্যাশনাল ইউনিটি। যদিও প্রথম দিকে আমরা প্রতিটি রাজনৈতিক দল এবং ছাত্র জনতা, আপামর জনসাধারণের মধ্য থেকে একটি আওয়াজেই শুনেছি যে জাতীয় ঐক্য, যেই ঐক্যের উপর ভিত্তি করে এই জুলাই বিপ্লব সাধিত হয়েছে এবং সফল হয়েছে। তো সেই জন্য আমরা আশাবাদী ছিলাম, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যতই সময় গড়াচ্ছে ততই দেখি বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু বিতর্কিত মিডিয়া তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করছেন এবং কেন যেন মরিয়া হয়ে নির্বাচনের জন্য আওয়াজ তুলছেন এবং সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন। অথচ তারাই বলেছিল যে প্রয়োজনীয় সকল সংস্কার শেষ না করে নির্বাচন হবে না। তো আমার মনে হচ্ছে ওই এর ভিতরে কোনো থার্ড ফ্যাক্টর কাজ করতেছে, এবং থার্ড ফ্যাক্টরটা আমি এখানে বলি যে আমাদের দেশের স্বার্থবিরোধী কাজ করে এরকম বিদেশি শক্তিকে আমরা চিনি, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এবং তারা আমাদের দেশে সুষ্ঠুভাবে গণতন্ত্রের পথে যাতে আমরা উত্তরণ করতে পারি, সঠিকভাবে যাতে একটা নির্বাচন হয়, তার জন্য যাতে মাঠটাকে তৈরি করা যায় এবং সরকার যাতে প্রয়োজনীয় সংস্কারগুলো সুষ্ঠুভাবে সাধন করতে পারে, এই ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। সেই 8ই অগাস্টের পর থেকে আপনারা জানেন যে একটার পর একটা ঘটনা ঘটিয়ে তারা করে আসছে। এখন বর্তমান সময়ে এই দলগুলোর এবং বিভিন্ন মিডিয়ার আমরা যখন বিভিন্ন ধরনের কথা দেখছি এবং নিজেদের ভিতরে বিভাজনের সুর শুনতে পাচ্ছি, তখন এটা আসলে জাতির জন্য বড়ই দুর্ভাগ্য। কারণ জাতীয় ঐক্য ছাড়া আমরা কোনোদিন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। অনেকে মনে করছেন যে অন্য একটা দলকে সমালোচনা করে, অন্য একটা দলকে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমরা বোধহয় ভোট বেশি পাবো, লোক জনসমর্থন বেশি পাবো। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই যে দেখেন, যার যদ্দূর পাওয়ার উদ্দূরই পাবেন। আপনি একটা দলকে সমালোচনা করলেন, বিতর্কিত করলেন, মিথ্যা প্রপাগান্ডা করলেন তাদের এগেইনস্টে, তার মানে এই না যে আপনি ভোট বেশি পাচ্ছেন। কারণ আজকালকার জনগণ কিন্তু সেই 71-এর জনগণ নয়, আজকের জনগণ কিন্তু 75-এর জনগণ নয়। আজকের জনগণ, আমি সব জায়গায় একই কথা বলি যে সফল বিপ্লব যারা করেছে 24-এ এবং 25-এ দাঁড়িয়ে আছে সেই জনগণ। আজকে হচ্ছে সোশ্যাল মিডিয়ার সময়, আলোর গতি খেয়েও সোশ্যাল মিডিয়াতে অনেকে বলে যে খবর খুব তাড়াতাড়ি যায়, ফাস্ট ইট মুভস। তো আমাদের জনগণ সেই দেখেন, মানে প্রতিটি শ্রেণী পেশার মানুষ আজ সবকিছু ঘটনা প্রবাহ যেগুলো ঘটছে দেশে বিদেশে, এগুলো নিয়ে তারা অবগত থাকে। এবং সেই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন যে সবাই সমালোচনা মুখর সরকারের কোনো ডিসিশন, মানে ভাবখানা এমন যে ডক্টর ইউনূসকে সবারই শিখাইতে হবে, সবারই উপদেশ দিতে হবে রাষ্ট্র কিভাবে চালাতে হবে। তো আমরা আসলে একটা অস্থির জাতি, কিন্তু তার উপরে আরো দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশে কিছু দেশের শত্রু, যে স্বৈরাচারী সরকারের দোসররা এবং কিছু দালাল মিডিয়ার লোক, তারা এই বিদেশি শক্তির টাকা খেয়ে তাদের পের উলে কাজ করে তাদের পক্ষ হয়ে আমাদের দেশের স্বার্থ বিরোধী কাজ করছে। এবং আমাদের দেশের ভিতরে বিভিন্ন শ্রেণী পেশার, এই যে ইভেন কি ছাত্রদের ভিতরে, ছাত্র সমন্বয়ক এবং এই ছাত্র আন্দোলনে যারা ছাত্র করেছে, ছাত্ররা জড়িত ছিল তাদের মাঝে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে বিভাজনের চেষ্টা করছে। কারণ এটা হচ্ছে ওদের টার্গেট, যাতে আমাদের জনগণের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করতে পারে, আমরা যাতে জাতীয় ঐক্য রক্ষা করে আমাদের গণতন্ত্র উত্তরণের পথে যাতে আমরা সুষ্ঠুভাবে এগিয়ে না যাই, এটা ওরাই চায়। কারণ তারা চায় তাদের একটা তাদের
পোষা একটা সরকার যেন আমাদের এখানে আনতে পারে, যাতে তারা তাদের এজেন্ডা পূরণ করতে পারে, যেটা হয়েছিল শেখ মুজিবের সময়, যেটা হয়েছিল শেখ মুজিবের মেয়ে হাসিনার সময়। এবং বিগত 15-16 বছর আমরা দেখেছি যে আমাদের দেশের মানুষের, আপামর জনসাধারণের যে আশা আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়ে কিভাবে দমন নিপীড়ন চালিয়েছে এবং বিভিন্ন চুক্তির মাধ্যমে, দেশের স্বার্থ বিরোধী চুক্তির মাধ্যমে আমাদের দেশের স্বার্থকে হানি করেছে। তো এখন কথা হচ্ছে যে এই বিপ্লব, আমি একটা কথা বলে যেতে চাই, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই বিপ্লবের ফসল এবং সাফল্যকে যদি আমরা ধরে রাখতে না পারি এবং আমাদের জনগণ এবং জাতির আশা আকাঙ্ক্ষার লক্ষ্যে আমরা পৌঁছতে না পারি, তাহলে আমার মনে হয় এই জাতি আর কোনোদিন স্বাধীনতার মুখ দেখবে না। একই সাথে আমি বলতে চাই যে সরকারকে সংস্কার কাজে বাধাগ্রস্ত না করে বিভিন্ন দল এবং জনগণের উচিত সরকারকে সহযোগিতা করা এবং রাজনৈতিক দলগুলোর উচিত তাদের দলের নিজস্ব ভিতরে সংস্কার সাধন করা এবং জাতীয় ঐক্যের জন্য আমার মতে সবার উচিত যে কাজ করা। কারণ আমাদের দেশের শত্রু যারা, তারা আমাদের জাতীয় ঐক্যকে বিনষ্ট করতে চায়। সরকারের বিভিন্ন সেক্টরে যেসব স্বৈরাচারী সরকারের লোক আছে, ঘাপটি মেরে আছে, তখন স্বৈরাচারী সরকারের সময় যাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয়েছিল তারা তো এখনো যায়নি, তারা বিভিন্ন জায়গায় আছে। তো সেই জন্য তাদের কে অপসারণ করতে হবে এবং যাতে সরকারের উদারতা এবং ভালো ব্যবহারের সুযোগ নিয়ে তারা দেশ বিরোধী কোনো কাজ করতে না পারে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ভাবে আওয়ামী লীগের যারা দোষর এবং দেশের স্বার্থ বিরোধী যারা কাজ করে, এই ধরনের লোকজন তারা বিভিন্ন গুজব, কল্পনা প্রসূত এবং বানোয়াট খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে এবং জনগণের মাঝে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং আমাদের জনগণের মাঝে একটা বিভাজনের চেষ্টা করেই যাচ্ছে বিভিন্ন জায়গায়। তো এটা এখন আমরা যেটা জানি, যেটা প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে এসছে, যে আমরা দেখেছি যে বিগত সরকারের নেতাকর্মী যারা ছিল তারা বিভিন্নভাবে দেশের প্রচুর অর্থ লুটপাট করে দেশে বিদেশে তারা এগুলো রেখেছে এবং এখন তারা এই অর্থগুলো ব্যবহার করছে বিভিন্নভাবে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং এই সরকারের সফলতাকে ব্যাহত করার জন্য তারা বিভিন্নভাবে করছে। আমি আশ্চর্য হব না যদি দেখি বা শুনি যে এই টাকা দিয়ে তারা এই যে রাষ্ট্র প্রশাসন যন্ত্রে যারা আছে তাদের ভিতরেও লোককে কিনে ফেলতেছে, অথবা এই যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকেও কিনে ফেলতেছে এবং তাদের সুরে গান গাওয়ার জন্য বাধ্য করতেছে। কারণ আমরা দেখেছি ইতিমধ্যেই যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতা নেতৃবৃন্দ ভারতের সুরে কথাবার্তা বলছে এবং তাদের কথা সকালে বলে একটা, বিকালে বলে একটা। তো আসলে জনগণকে এভাবে বিভ্রান্ত করা আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত নয়, কারণ দেশ এবং জনগণের প্রতি তাদের একটা বিরাট কর্তব্য রয়েছে। শুধু ভোটে পাশ করে ক্ষমতায় আসা এটা তাদের রাজনীতি নয়। হিংসার
ইসমাইল, দেখো তো ওনার ইন্টারনেট বোধহয় প্রবলেম হয়ে গেল মনে হয়। ইসমাইল, শুনতে পারছো? ইসমাইল আবার ডবল হয়ে গেল। জি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার মনে হচ্ছে মেহমান একটু গোলযোগের মধ্যে পড়ে গেছে নেট কেন্দ্রিক। আসলে একটু নেটের সমস্যা দেখা দিচ্ছে, আমি এখান থেকেও দেখতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে? আমাদের এখানে ঠিক আছে। মানে আমি তো এখানকার নেট দিয়ে চালাতে পারছিলাম না, পরে আমার মোবাইলের নেট দিয়ে শুরু করেছি আর কি। ও, সরি, ওই যে একটা ফোন আসাতে আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। এখন শোনা যায়? জি হ্যাঁ। জি, শোনা যাচ্ছে। জি জি। আচ্ছা, তো দুঃখিত, আমি যে জিনিসটা বলছিলাম যে এখন আমাদের সবচেয়ে যে জিনিসটা দরকার, নির্বাচনের আগে সরকারকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দেয়া, যেমন নির্বাচন কমিশনকে তাদের কাজগুলো করতে দেয়া। যেমন আমরা আজকে পেপারেই দেখলাম তারা তাদের যে বাজেট, আগামী বাজেটে তাদের জন্য কি পরিমাণ টাকা লাগবে ওইটা তারা চেয়েছেন। এবং এর ভিতরে আমরা শুনতে পেয়েছি যে ভোটার তালিকার কাজ শুরু হয়েছে। তো এইভাবে বল হ্যাজ স্টার্টেড রোলিং। তো আমরা আশা করছি ইনশাল্লাহ সময়ের মাঝে একটা নির্বাচন আমরা দেখতে পাবো। কিন্তু এই নির্বাচনের সময় ওই যে মাহবুব ভাই যেটা বললেন কালচার, এইটাও তো একটা কালচার। আমাদের দেশে নির্বাচন একটা কালচার, রাজনীতি একটা কালচার। তো কাজেই সিএনসি ইজ ডুইং দ্য রাইট থিং, নো প্রবলেম। সো এখন এই রাজনীতিতে আমরা কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমাদের দেশে বেশি দেখি এটা হচ্ছে যে হিংসা এবং প্রতিহিংসার রাজনীতি। এইটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হাত বদল করতে হবে। তো এই জিনিসটা রাজনৈতিক দলগুলো আমার মতে খেয়াল রাখা উচিত। রাজনীতির উদ্দেশ্য ক্ষমতা নয়, রাজনীতির উদ্দেশ্য দেশ সেবা। কাজে কেউ যদি মনে করে যে সিংহাসনটা আমাদের জন্য রেডি আছে, আর নির্বাচন হচ্ছে আর আমরা তো জিতেই যাব, সরকার দখল করব, ওই আমি একটু আগে যেটা বললাম, আজকালকার জনগণ আসলে অনেক সচেতন অ্যান্ড দে আর ওয়েল ইনফর্মড এবং দে উইল নট ডু এনি মিস্টেক ইন টেকিং রাইট ডিসিশনস। আর রাজনৈতিক দলগুলোর অনেকেই প্রপাগান্ডা করেন, যেমন এই যে ছাত্র সমন্বয় বা ছাত্র আন্দোলনে যে ছাত্ররা সংশ্লিষ্ট ছিল তাদের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি অনেক দলের লোকজন এবং মিডিয়ার লোকজন এই ছাত্রদেরকে সাইডলাইনিং করার জন্য চেষ্টা করতেছে, তাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। যেটা আমরা দেখছি যে ওই ছাত্ররা, যেমন আমি একটা বলি যে একটা ফাউন্ডেশনের টাকা নিয়ে ওরা সুন্দর করে হিসাব বুঝাই দিচ্ছে, কারণ ওদের কাছে লিখিত সব রেজিস্টারে আছে। তো এইভাবে আমি বলবো যে মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং জনগণের যে একটা ভালোবাসা তাদের প্রতি আছে, যা কারণ এরকম একটা অসাধ্য সাধন করার জন্য, যেটা এতগুলো রাজনৈতিক দল বিগত 16 বছরে পারেনি, এই ছাত্ররা এই জিনিসটার দায়িত্ব নিয়ে এগিয়ে আসার জন্য বুক পেতে দিয়ে গুলির সামনে তারা নিজেদের সাহস দেখিয়েছে পুরো জাতির সামনে এবং ছিনিয়ে এনেছে স্বাধীনতা এবং বাধ্য করেছে স্বৈরাচারী শাসককে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। তো এদেরকে আসলে এইভাবে অপমানিত এবং নিগৃহীত করার কাজটি আমার মনে হয় ভালো হচ্ছে না। আমি বলবো যে এইটা নিশ্চয়ই বিদেশি গোয়েন্দা সংস্থার কাজ এবং ওদের এজেন্ডা এই এই আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বা অন্যান্য মিডিয়া যারা এই কাজগুলো করছে তারা করছে, কারণ ওরা চায় আমাদের এই বীর, আমি বলবো আমাদের এই ছেলেগুলো আমাদের জাতীয় বীর, এই সাহসী ছাত্ররা যারা এই বিপ্লব ঘটিয়েছে। তো এদেরকে আমাদের দেশের শত্রু যারা তারা কিন্তু চায় না যাতে এরা বেঁচে থাকুক এবং সেই জন্য এর ভিতরে আমি কয়েক জায়গায় বলেছি
যে এর ভিতরে এদের জীবনের নিরাপত্তার উপর হুমকি আমরা লক্ষ্য করেছি, তাদেরকে হত্যা প্রচেষ্টা কয়েক জায়গায় আমরা দেখেছি। তো সেই জন্য আমার অনুরোধ থাকবে ওই ছাত্রদের প্রতি, তারা যেন আরো কৌশলে চলাফেরা করেন, এবং সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে এই ছাত্রদেরকে যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, বিশেষ করে যারা নেতৃস্থানীয়, তাদের নিরাপত্তার ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি সব জায়গায় বলি, যে জাতি বীরদেরকে সম্মান দিতে জানে না, সেই জাতি আর কখনো বীরের জন্ম দিবে না। তো এই জিনিসটা খেয়াল রাখা উচিত আমাদের। এবং অনেকে আবার বলেন, সমালোচনা করছেন, এখন মনে করেন ছাত্ররা যে একটা রাজনৈতিক দল করছে, হয়তো কয়েকদিনের ভিতরে এটার ঘোষণা আসবে, আমরা যেটা শুনেছি, এটা নিয়ে অনেকে সমালোচনা করছে, আরে এরা কি ছাত্ররা ইমেচিউর পোলাপান, এরা কি ছাত্র কি রাজনীতি করবে, এরা 5টা সিটও পাবে না। তো এই ধরনের সব ডিসকারেজিং কথাবার্তা। আমি একটা কথা বলি, যে দেখেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দিকে আপনি দেখেন, নূতন নেতৃত্ব গড়ে তোলার যে একটা পদ্ধতি, লিডারশিপ ডেভেলপমেন্টের, এইটা কোথাও নাই, এইটা কোনো রাজনৈতিক দলে নাই। ওই যিনি বসে আছেন উনি আছেন, উনি বয়স 30, 40, 50, 60, 70, 80 হয়ে গেছেন, আর লাঠি দিয়ে চলাফেরা করতেছেন, তবুও ওনারা নূতন নেতৃত্ব কাছে হস্তান্তর করতে চায় না। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদেরকে একটা কন্টিনিউয়াস লিডারশিপ ডেভেলপমেন্ট প্রসেস চালু করতে হবে। এবং সেই জন্য আমি বলবো, এই যে তরুণরা যে একটা রাজনীতিতে সংশ্লিষ্ট হচ্ছে, যেটা আমাদের দেশে এইভাবে, হ্যাঁ অন্য কোনো বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠন হিসেবে কাজ করেছে ঠিক আছে, কিন্তু স্বাধীনভাবে এইভাবে একটি বড় রাজনৈতিক দলের আদলে রাজনীতি করা ছাত্রদের জন্য, এটা আমাদের দেশের রাজনীতি ইতিহাসে প্রথম। কাজে আমি বলবো, আমাদের এই ছাত্রদেরকে আমাদের উচিত সাহস যোগানো, কারণ এদের মেধা মনন আমরা দেখেছি, লক্ষ্য করেছি, এরা যদি ঠিক মতো গাইডেন্স পায়, তাহলে এরা আমাদের দেশের জন্য অনেক কিছুই দিতে পারবে। অনেকে বলে যে এরা তো এইটা জানে না, ওইটা জানে না। আরে ভাই, কেউ তো বাড়ি থেকে সব শিখে আসে না। A chair makes a man, একটা কথা আছে। দায়িত্ব যখন ঘাড়ের উপর আসবে তখন আসবে। এই যে আজকে যারা মন্ত্রী, মিনিস্টার, এমপি হয়, এরা কি ডে 1 থেকে এগুলো জানে? এগুলো আস্তে আস্তে শিখবে। তো কাজেই উই হ্যাভ টু গিভ দেম চান্স, এদেরকে সমালোচনা না করে। কারণ অনেকে, আসলে আমি কেন তাদেরকে সমালোচনা করছি আমি বলবো, কারণ অনেকে শঙ্কিত, এরা রাজনীতিতে আসলে তো আমাদের ভোট নষ্ট হবে, বা আমাদের ক্ষমতা চলে যাবে, এই ধরনের এসব। আমি ওই যে কথাটা বলেছিলাম, যে এটা যদি একটা কেক মনে করেন, কেকের এক একটা পিস, তো যার ভাগ্যে যে কয়টা পিস আছে এটা পাবেন আপনারা। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলছি, প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছি আবারও আমাদের মেহমান নেট কেন্দ্রিক জটিলতার মধ্যে পড়ে গেছেন। আমরা আশা আচ্ছা করছি ইসমাইল, আমি একটা কথা বলি, আমরা মানে ওই যে নেপচুন কিন্তু কাজ করতেছে একই ইন্টারনেট দিয়ে, হ্যাঁ, তো ওটা কি ডিস্টার্ব করছে ওনাকে? ওনাকে তো ও ডিস্টার্ব করার কথা না, ভাবছিলাম আর কি। হ্যাঁ, না, ওটা ওনার ওখানকার বিষয়। রাইট, ওখানকার বিষয়। আর আমি তো তোমার মতো এমবি এবং লাগাই সবসময় করি, মানে আমার এমবিএ সবসময় চলতে থাকে, আমি এটা বন্ধ করি না। কেন, ওই কখনো থাকে কখনো থাকে না, এই অবস্থাটা কিন্তু উন্নতি এখনো হয় নাই। জি জি, এইটা, এই যে আবার আসছেন, আলহামদুলিল্লাহ আসছেন। ভাই অনেক আসলে ওই যে না একটা না, ফোন ঠিক আসলে আছে, লাইনটা কেটে যায়। হ্যাঁ আচ্ছা, ওটা, হ্যাঁ না, আপনার কাছে একটা বিষয় আমি একটু জানতে চাই, যেহেতু অনেকক্ষণ ধরে আপনি কথা বলেছেন, তো একটু টায়ার্ডও হয়ে গেছেন। একটা বিষয় একটু আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই, যে এই যে এখন অন্তর্বর্তী সরকার চলছে, আমাদের দেশ চালাচ্ছেন, আবার অনেকের মনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসার ব্যাপারেও একটা প্রশ্ন
আসছে যে সামনে নির্বাচনের আগে একটা তত্ত্বাবধায়ক সরকার দিলে কেমন হয়, বা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন করার দরকার আছে কিনা, এটাকে আপনি কিভাবে একটু ব্যাখ্যা করবেন? তত্ত্বাবধায়ক সরকার আসলে আমাদের এই মুহূর্তে দরকার আছে কিনা? না না, এটা এটা যারা বলে আমি বলবো যে দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কারণ উই হ্যাভ এ মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং দ্য গভর্নমেন্ট হুইচ হ্যাজ দ্য সাপোর্ট অফ 100% পিপল ইন দ্য কান্ট্রি। এরা তো জোর করে আসে না, ডক্টর ইউনূস জোর করে ক্ষমতায় আসছে। আমরা দেশের আপামর জনসাধারণ সাপোর্ট করছি বলে মেজরিটি হি কেম ইন দ্য পাওয়ার, ইন দ্য চেয়ার টু অ্যাজ এ হেড অফ দ্য গভর্নমেন্ট। তো এখন কেউ যদি বলে আলাদা, এগুলো বেশি বাড়াবাড়ি। ওরা জানে না যে একটা ইলেকশন চালায় কত টাকা লাগে, কত কোটি টাকা লাগে। তো আর একটা সরকার আপনি আনলেন, আপনি ওইটা যে বিতর্কিত হবে না কে বলবো? তো আর এই সরকারের তো ইলেকশনের ব্যাপারে, ইলেকশন পরিচালনা করার ব্যাপারে আমরা তো কোনো দুর্বলতা বা কোনো বিতর্কিত জিনিস পর্যবেক্ষণ করি। পরিলক্ষিত হচ্ছে না। কাজেই আমার মনে হয় না এটা, হ্যাঁ, এটা ইট ইজ আননেসেসারি। কিন্তু ভবিষ্যতের জন্য এটা প্রয়োজন আছে কিনা? সবসময় তো অন্তর্বর্তী সরকার থাকবে না। ভবিষ্যতে যে এরপরে এখন যে সরকার ক্ষমতায় আসবেন এর ১ বছর পরে, তারা হ্যাঁ, ৫ বছর পরে যে নির্বাচন হবে তখন কারো জন্য তো এর প্রয়োজন আছে। তার মানে তো সংবিধান আমাদের সংস্কার করার প্রয়োজন আছে তো এটা। আমার মনে হয় সংবিধান সংস্কার যে কমিশনটা, তারা এটা তাদের সাজেশনের রিকমেন্ডেশনে রেখেছে যে তত্ত্বাবধায়ক সরকারের, কারণ এইটা দরকার হবে। এবং এই মডেলটা আমাদের দেশে প্রথম চালু হয়েছিল, এবং আমাদেরকে দেশে দুনিয়ার কয়েকটা দেশেও ডেমোক্রেটিক কান্ট্রি তো এই জিনিসটা শুরু হয়েছে। কারণ একটা সরকার ক্ষমতায় থেকে ইলেকশন যদি কন্ডাক্ট করতে যায়, আপনি যতই বলেন আমরা মানুষ, ক্ষমতার লোভ সবারই আছে, কাজে একটা বায়াস হয়ে যাবে, বায়াসনেস কাজ করবে, এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বাহিনী যেগুলো আছে এগুলোকে ব্যবহার করবে নিজের স্বার্থে, যেটা আমরা স্বৈরাচারী সরকারের সময় দেখেছি। কাজেই এই চান্স আর নেওয়া যাবে না। কাজেই একটা কেয়ারটেকার গভর্নমেন্টের এই যে মডেলটা আমাদের দেশে ছিল, এটা আমাদের জারি রাখতে হবে, এবং আশা করি এটা অ্যাকসেপ্টেড হবে। অ্যান্ড ইট হ্যাজ বিন রিকমেন্ডেড বাই দ্য কনস্টিটিউশন রিফর্ম কমিটি, যেটা ওনারা করেছে। আচ্ছা, জি জি। নির্বাচনের ক্ষেত্রে যে সংস্কারগুলো দাবি করা হচ্ছে, বা নির্বাচন পদ্ধতির যে বিষয়টা সংস্কারের ওনারা প্রস্তাবনা করছেন, অনেকে বলছেন আনুপাতিক হারে নির্বাচন করা দরকার। অনেকেই এই ব্যাপারটা আবার বিরোধিতাও করছে, কারণ আনুপাতিক হারে নির্বাচন করলে অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে ছোট দলগুলো খুব বেশি সুবিধা পেয়ে যেতে পারে। এই ব্যাপারে আপনার আসলে কোনো অভিমত আছে কিনা, যে আসলে নির্বাচনটা আমাদের এই মুহূর্তের জন্য কোন পদ্ধতিতে করা দরকার বলে মনে করেন আপনি? আপনি, আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করেছিল, আপনি কেটে গেছেন, আমি বুঝতে পারিনি মাঝখানে, আবার একটু বলুন। আচ্ছা, না, আমাদের অনেকগুলো সংস্কারের ব্যাপারে তো কথা হয়েছে, নির্বাচন পদ্ধতির ব্যাপারে। যেমন কেউ বলছেন যে আনুপাতিক হারে নির্বাচন করা দরকার, কোন দলীয় মানে থাকবে না, প্রার্থী থাকবে না, শুধুমাত্র প্রতীক থাকবে, প্রতীকের মধ্যে ভোট দিবে এবং আনুপাতিক হারে তারা সংসদে তাদের প্রতিনিধি পাঠাবেন। এই যে আনুপাতিক হারে নির্বাচন, কেউ বলছেন যে না, এই পদ্ধতিতে করা যাবে না, এই পদ্ধতিতে করলে ছোট দলগুলো বেশি লাভবান হয়ে যাবে। বিভিন্ন ধরনের মতামত আসছে। আসলে আমাদের দেশের পরিস্থিতিতে আসলে কি আগের নির্বাচন পদ্ধতিটাই কি ভালো আছে, নাকি নতুন করে এখন যে আনুপাতিক হারে বলা হচ্ছে এভাবে করা যায় কিনা? এটা নিয়ে আমি আসলে ডিটেল করি নাই। আমি যদিও দেখেছি যে একটা দলের থেকে আনুপাতিক হারে করার এই প্রস্তাবনাটা দিয়েছে, তো আমি এটা একটু স্টাডি করি নাই, আই ডিড নট ফলো। বাট আমার মনে হয় দুইটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, দুইটারই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। এবং অনেকেই আমি দেখলাম যে আনুপাতিক হারে ওইটাকে সমর্থন করছিল। বাট আমাদের আগের যে ইলেকশন পদ্ধতি, ওইটাতেও আমি আসলে মেজর কোনো লুপহোলস দেখি না। সো লং দ্য কন্ডাক্ট অফ দ্য ইলেকশন, মানে ইলেকশন, নির্বাচন কন্ডাক্ট করার যে পদ্ধতি, এটা যদি ফেয়ার এন্ড ফ্রি হয়, তাহলে আমার মনে হয় ইটস ওকে। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। ইসমাইল, কিছু বলবো? আর ঠিক আছে, ঠিক আছে, আপনি বলুন। জি। হ্যাঁ, না, এখানে যেটা রকুনুদ্দিন সাহেব বললেন যে মানে যে কনভেনশন যেভাবে আমরা চলছি, এটা তো ব্রিটিশদের যারা করা, তাই না, প্রায় 150 বছর আগে থেকে চলে। ওরা কিন্তু সবসময় মানে এটাকে ওই যে রিফর্ম যেটা আমরা বলি,
রিফর্মের জন্য চিল্লাচিল্লি কেউ করে না, ওটা ওটা অটোমেটিক একটা, ওটা পার্ট অফ গভর্নমেন্ট, পার্ট অফ টাইম, তাই না? এটা এটা হয়ে যায়। আমাদের এখানে সমস্যা হয়ে গেল যে কোনো কিছু করতে গেলে আমাদের তো হইচই হইচই, মানে আমাদের এখানে তো নতুন কিছু আসতে গেলেই তো সমস্যা। যখন শাড়ি ছেড়ে যখন আমাদের বাঙালিরা যখন ওই সেলোয়ার কামিজ পরা শুরু করলো, কত রকম বাধা ছিল না? বয়স্করা তো একদম পড়তে চাইতেন না। ও এই ধীরে 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 50 বছরে এটা হয়ে গেছে এখন, তাই না? এই জিনিসটা হলো যে আমাদের এখানে মানে চেঞ্জ বলতে যেটা বোঝায়, চেঞ্জ, এই চেঞ্জটাকে আমরা সবাই ভয় করি, কিন্তু রাইট। হয় কিন্তু। এই যে হ্যাঁ, হ্যাঁ, মিলাদ চলছিল, এখনো খুব 1% এখন নাই। তারপরেও কিন্তু দেখা যাবে যে পীর সাহেবরা মিলাদের জন্য চিৎকার ঠিক করতেছে। ওরা জানে না যে ওরা এখন কোন জায়গায় আছে, ঠিক ওদের ওদের হ্যাঁ। জায়গাটা এখন কোথায়, কোন স্তরে আছে, ওরা কোন পর্যায়ে আছে জানে না। ওই পুরোনো পদ্ধতি নিয়ে চিন্তা করে, তাই না? প্রথম যখন এই তত্ত্বাবধায়ক সরকারের কথা মানে জামাত ইসলামী প্রথম বলেছিল, যদ্দূর আমার মনে পড়ে, যে জামাত ইসলামী গোলাম আজম সাহেবের এটা মানে উদ্ভাসন বা উনি বলছিলেন, তখন কিন্তু আওয়ামী লীগ সাংঘাতিক ভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। হ্যাঁ, হাসিনা যে একদম গোলাম আজম সাহেবের কাছে গিয়ে শুনেছি যে কদম বুঝিয়ে করছে, চাচা আপনারা ভালো কাজ করছেন, তাই তো? চাচা আপনারা হ্যাঁ, ভালো কাজ করছেন, একটা দেশের জন্য একটা নিরপেক্ষ দল হবে। তখন তো ওই ক্ষমতায় ছিল বিএনপি। সুতরাং আমাদের টার্গেট গুলো হয় কি, আমাদের টার্গেট গুলো খুব সামান্য দিনের জন্য, সামান্য সময়ের জন্য। হ্যাঁ, আমরা সকালে টার্গেট করি যে বিকালেই যেন আমরা একটা কিছু করে ফেলতে পারবো। লং রান যে বিষয়টা, হ্যাঁ, এটা একটা শর্ট টার্ম। রুকনুদ্দিন স্যার তো জানেই, প্রত্যেকটা জিনিসে যে কোনো জায়গায় প্ল্যানিং হলে এটা শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম এরকম থাকে না, বিভিন্ন জি, জি, নামে থাকে। কোনো দেশে 3টা করে, কোনো দেশে 4টা করে। প্ল্যানিং এর এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় সেভাবে ঢুকে না, তাই না? তো এখন আহ, মানে আমরা কিন্তু এখনো জানতে পারিনি ভালো করে, আমরা এখনো ভালো করে জানতে পারিনি যে কমিশন গুলো তো ইন্টার রিলেটেড, তাই না? মানে একটা একটা ওইটা আলাদা তা কিন্তু না। যে কয়টাকে দেওয়া হয়েছে 6টা, সেটার সঙ্গে আপনি একটু ভালো যদি চিন্তা করে দেখেন যে এটা ইন্টার রিলেটেড। রাইট। আমাদের আইটি সেকশন যদি ভালো না থাকে, আমাদের কনস্টিটিউশনে যদি প্রভিশন না থাকে, তাই না? মানে বিচার বিভাগের সঙ্গে যদি ওটা কোনো ইয়ে না থাকে, লিঙ্ক না থাকে, এটা তো ইন্টার রিলেটেড, তাই না? এটা তো সেই জন্য কনস্টিটিউশন যে মানে যে এগুলো দেওয়া হয়েছে অলরেডি তো সাবমিট হয়ে গেছে, এখন ওগুলো একটু পড়াশোনা করা দরকার, ওগুলোর জন্য সেমিনার সিম্পোজিয়া করা দরকার। আন্ডারগ্রাউন্ডে রাখলে তো হবে না। এই মুহূর্তে যেটা দরকার যে খুব তাড়াতাড়ি এটাকে একটু পাবলিকলি এটাকে ওপেন করা দরকার, যেভাবে হোক। মানে যতগুলো সেমিনার সিম্পোজিয়া, স্কুল কলেজ মাদ্রাসা, যেভাবে হোক না কেন মানুষের কাছে এটাকে ডিসিমিনেট করা দরকার। মানে না হলে আমরা কজন বসে বসে, হ্যাঁ, আমরা আর মামুরা একটু গল্প টল্প করলাম যে তুমি আমরা এইখানে আমরা আর মামুরা করতেছি, এইসব গল্প করে তো হবে না। এই ছোটখাটো গল্প করলে হবে না, মামার বাড়ির আবদার তো না। যে 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 ইয়েগুলো হচ্ছে, রিফর্ম গুলো হচ্ছে, যে নতুন যদি কিছু হয়ে থাকে সেটাকে কিন্তু মানুষকে জানাতে হবে। তুমি যে কথাটা বললা যে ইয়েটা মানে আহ, আহ, সংখ্যানুপাত, সেটা বোধহয় একটু সেটেল হয়ে গেছে, যে একটু আগে সনাতন পদ্ধতিতে হয়ে যাক, অনেক ঝামেলা হয়ে যাবে, সনাতন পদ্ধতিতে হয়ে যাক, তারপরে আমরা ওগুলো এক্সপেরিমেন্ট করবো। এ কথা ঠিক, আমরা সময়টা পাচ্ছি না। মানে রাজনৈতিক দলগুলো খুব মানে নানা রকম দুশ্চিন্তায় ভুগছে। ওরা ভাবছে যে দেরি হলে আবার কি হয়, আবার বিদেশিরাও ভাবছে যে দেরি হলে আবার ইসলাম কায়েম হয়ে যায় কিনা আবার, তাই না? আমরা সেগুলার ওরা মিকুলার টিকুলার মিলে আমরা তো আছি, বেশ ভালোই আছি, তাই না? তো এখন আবার আমরা যদি এই ইলেকশনের জন্য সময় দেই, তাহলে তো দেখা যাবে যে আমরা নাই, মানে ওনারা নাই, মানে আইএমএফ নাই, ওয়ার্ল্ড ব্যাংক নাই, অমুক নাই, তমুক নাই, যেগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। আসলে চুরি টুরি না করলে এগুলো কোনোই দরকারই নেই আমার। এখন আমরা তো একা করছি না, আমাদের বাংলাদেশে ইলেকশন সবাই করে। ব্রাজিলের লোক জানে আপনার চেয়ে বেশি, ওই চায়নার লোকটা ওই আপনার চেয়ে বেশি জানে যে
আগামীকাল কি হবে আপনি জানেন না, আগামীকাল সকালে বাংলাদেশে কি হবে আপনি জানি না, বাংলাদেশের লোকেরা, দুনিয়ার সব লোক জানে। কথা বলছেন না? তো ঘটনাটা হলো যে মানে মানে মিয়া বিবির খবর, মিয়া মানে একটা বিয়ের ব্যাপার আছে না, যে মিয়া বিবির খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তো আমাদের ইলেকশন নিয়ে পাড়াপড়শির ঘুম নাই, হলুদ টলুদ দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, হলুদ মরিচ সব কি বাটো টাটো বলে না, ইলেকশন মিয়াও ঠিক নাই, বিবিও ঠিক নাই, কিন্তু পাড়াপড়শির ঘুম নাই। এই জন্য আমাদেরকে অতিরিক্ত, আপনি নিরাপত্তা বাহিনীর লোক বলে, নিরাপত্তা পর্যায়ের লোক বলে আপনার সাথে কথাটা বললাম, এটা আপনি বুঝবেন, তাই না? আমাদের এখানে এগুলো বুঝার লোকের খুব কম। এমন ভাবে ভারত 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 আমরা ভারতের পূজা করছি, একটা দেশের পূজা করছি, যে মানুষের মধ্যে যে একটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা যে অ্যাটিটিউড ছিল, স্বাধীনতার যে একটা অ্যাটিটিউড ছিল, সেটা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে। যত কথাই আমরা বলি না কেন, মজ্জাগত হয়ে গেছে। আমি একটা ছোট্ট মানুষ, আমি যেটা যেটা দেখতেছি যে মানে এই যে মানে ধরেন রাজনৈতিক দলের লোকেরা যে ভাষায় কথা বলে, বা আমাদের মিডিয়ার লোকগুলো যে ভাষায় কথা বলে, 71-এ দেখেছি এক ভদ্রলোক খুব অন্যভাবে কথা বলতো, এখনো দেখি কিছু কিছু ভদ্রলোক মানে এই যে গালাগালির পর্যায়ের একটু অন্যভাবে কথা বলে, অনেকে বলে এটা ছাড়া হয় না, কিন্তু এগুলো কিন্তু একটা কালচার হয়ে যায় শেষ পর্যন্ত। তো আমাদের অবস্থা ওরকম হয়ে যাচ্ছে যে আমরা আমরা মেইন স্ট্রিম থেকে সরে গিয়ে অনেক কিছু করতে যাচ্ছি, সবসময় এটা সম্ভব হবে না। আমাদের একটা কৃষ্টি আছে, একটা ঐতিহ্য আছে, অনেক কিছু আছে, সময় বোধহয় শেষ হয়ে গেল। এখন যেটা দরকার হলো সেটা হলো যে, যেটা ধরেন না, একটা ইমানের প্রশ্ন আছে, আমাদের ইলেকশনের সঙ্গে একটা ইমানের প্রশ্ন আছে না? অন্তত অন্তত সেগুলোর না বুঝলেও আমাদের যারা মুসলিম দল, যারা ইসলামী দল, তারা তো বুঝে এইটার সঙ্গে আমার আখিরাতের সম্পর্ক আছে। আপনি আমাকে টেলিফোন করলেন, আমি টেলিফোন ধরলাম না, এটা একজন আলেম বলতেছিল এটা কবিরা গুনাহ। এটা এখন আপনি বুঝেন যে আমরা তো আমাদের মতো চলি, আর ওটাকেই ধর্ম মনে করতেছি। যে টেলিফোনটা আমি ব্যবহার করছি সারাদিন, এর মাধ্যমে যে আমি কত কবিরা এবং কত সগিরা গুনাহ করতেছি আমি নিজেই জানি না, কিন্তু আমি নিজেই কিন্তু একটা বড় আলেম, আমি মুফতি অমুক, আমি অমুক, আমি তমুক, আমি সমুক। কথা বুঝছেন না? বিষয়টা হলো যে আমাদের আচরণে, আমাদের শিক্ষায়, আমাদের দীক্ষায়, আমাদের কালচারে, আমাদের বর্তমান সময়টা মানে আপনি খুব ভালো করে বলেছেন ছাত্রদের ব্যাপারটা। আপনার মতো এত ডিটেইলে কেউ যায়নি। এই যে সাইড লাইনিং এর কথাটা আপনি বললেন, ওদেরকে একটু সাইড লাইনে নিয়ে যাওয়া, এটা খুবই, ওরা তো এখন ম্যাচিউর ছেলে, তাই না? আপনি যদি 21 বছরের ছেলেকে, তাই না? আপনাকে বলি, এই যে আপনি খেয়াল করছেন, আমি একটা জিনিস খেয়াল করছি যে এদের কথাগুলো আপনি শুনছেন, বোঝা যায় যে এই ছেলেগুলো লেখাপড়া করে এবং তাদের যথেষ্ট ম্যাচিউর ছেলে, যথেষ্ট ম্যাচিউর। এবং কি বলছে তারা দে নই। তারপর আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, আপনি দেখেন তাদের কাজকর্মের ভিতরে কিন্তু আমি সহিংসতা আমি লক্ষ্য করিনি। অন্যান্য সময় যে ইভেন কি আপনি দেখেন ছাত্রলীগের যেরকম সন্ত্রাসী বা অন্যান্য ছাত্র সংগঠনরা যেরকম মায়ের পিঠ হানাহানি করে, এই ছাত্রগুলোকে কিন্তু আমি দেখিনি। ওরা গেছে, সবাই দল বেঁধে গেছে, দাবি জানাইছে, আদায় করছে, প্রেশার ক্রিয়েট করছে, দে ওয়ার্কড অ্যাজ এ প্রেশার গ্রুপ। বাট আমি সহিংসতা এদের ভিতর দেখিনি, বরঞ্চ এরা সহিংসতা থামাইছে। তো কাজেই আমাদের ওরা নিজেরাও তো আহত হচ্ছে বারবার। 2-4 জনকে আমরা দেখছি না, বারবার ওরা খালি হাতেই যে কোনো মবের সামনে চলে যাচ্ছে, কাজ করছে তারা, তাই না? এবং তারা মানে 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 ইয়ে হচ্ছে, হত্যা হয়নি আল্লাহর রহমতে, আল্লাহ মাফ করুক, এই কথাটা মুখে আমার আনাও ঠিক হয়নি, কিন্তু আহত তো হচ্ছে। এবং আপনি সেটা বলেছেন যে ওদেরকে আরো একটু সতর্ক হওয়া দরকার, এটা ভালো বলেছেন, এবং আপনি আরো বলবেন এই কথাগুলো, একটু সময় টময় দিয়ে এগুলো একটু বলতে হবে আমাদের। ওদের প্রতি আমাদের আলাদা, ওদের প্রতি আমাদের আলাদা কোনো বিষয়, ওরা তো আমাদেরই ছেলে পেলে, তাই না? তাই না? তো আমাদের তো আলাদা কোনো ইন্টেনশন থাকা বা থাকাতে আমাদের ঠিক না। এখন ব্যাপার হলো যে কোন দল ভাবছে যে তারা বহুদিন ধরে বাইরে আছে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা এই ধরনের বিষয়গুলো আসবে, খুবই স্বাভাবিক। তো সব দিক থেকে একটা ধরনের আমাদের মধ্যে যদি ওরকম সামাজিক নেতা থাকতো,
আগে যেটা ছিল, সামাজিক নেতা তো এখন কেউ নাই, বোঝানোর লোক নাই, অম্বুডসম্যান নাই, একজন প্রেসিডেন্ট আছেন, তিনি আছেন কিনা না না আছেন কিছুই বোঝা যায় না। কথাগুলো বলবে কে? একজন প্রেসিডেন্ট কথা বলবে, তাই তো? আমাদের প্রেসিডেন্ট সাহেব যিনি আছেন, উনি নিশ্চয়ই প্রেসিডেন্ট, তাই না? আমরা তো ওনার সাথে কোনো কিছু করছি না, কিন্তু উনি মানে একেবারেই চুপ করে থাকবেন? উনিও তো মাঝে মাঝে কিছু বলতে পারেন যে আপনারা শান্ত হন, ধৈর্য ধারণ করেন, হ্যাঁ আমরা চেষ্টা করছি, এই কথাগুলো বলতে হবে তো। তো ওনার কোনো ভূমিকাই নাই। উনি ইয়ানফসি করতেছে। না, তো আমরা ওনাকে তো রেখেছি, সম্মানের সাথে তো রেখেছি, আমরা তো ওনাকে কোনো ইয়ে করিনি। আমরা তো লেগাসি অফ দি পাস্ট, আমরা তো এটা করতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমরা অত অভদ্র না তো, আমাদেরকে বলা হয় অসভ্য, এটা সেটা হ্যান ত্যান। অন্য কথা হলে কি রাখতো কেউ? জি বলেন। আপনি দেখেন না, এই যে ওবায়দুল কাদের কি বলছে যে যেদিন এই সরকার পতন হবে সেদিন প্রথম রাত্রেই 50,000 মতো কমসে কম মারা যাবে। একটা লোক মারা গেছে, আপনি আমার বলেন তো? আরে ভাই, উনি তো ছিলেন সার্কাসের ভাড়। আপনি তো সার্কাস দেখেন নাই বেশি, আমি তো দেখছি ছোটবেলায় সার্কাস দেখতাম, তো ওখানে কয়েকজন ভাড় টাড় থাকে। তো ওই সার্কাসের ভাড় হয় রাজনীতিতে। মমতাজ মিয়া, ওই যে একটা মেয়ে, ও হচ্ছে এমপি, তাই না? এই জন্য এবার যেটা করতে হবে, যে কথাটা বলে আমরা শেষ করব, সেটা হলো যে কনস্টিটিউশন তৈরি করার জন্য যেন এমপি হয়, মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল হয়। ওই যে ওই খাল ভেঙে গেছে, ঠিক করার জন্য গ্রামে পাঠানো দরকার নাই, ওনারা যেন শহরেই থাকে, লাইব্রেরি ওয়ার্ক করে, পড়ালেখা করে। দরকার হলে আমরা শিক্ষক দিব, রাজনীতি কাকে বলে, পলিটিক্স কাকে বলে, ভোট কাকে বলে আমরা শিখাবো, আমরা শিখাতে পারবো, কোনো অসুবিধা নেই। কারণ এইভাবে ওই এলাকার ভিত্তিতে যেটা করা হচ্ছে, এলাকার ভিত্তিতে করে স্বাভাবিকভাবেই তাহলে এলাকার লোকদের কাছে সে একটা জবাব দিতে প্রশ্ন আসে যে তুমি এমপি হলা, আমাদের দেখো ওই গ্রামে রাস্তা হয়ে গেছে, ওখানে পুল হয়ে গেছে, তোমার এখানে কিছু, এই দায়িত্বটা ওদের থেকে আলাদা করতে হবে। আমি জানি না ওই কমিশনে কি রিপোর্ট আছে, কিন্তু আমি মনে করি এটা 1 নম্বর হওয়া উচিত। ওদের জবাবদিহিতা ওটার জন্য রাখাই ঠিক না। স্থানীয় যে গভর্নমেন্ট বলা হচ্ছে, আসলে কনস্টিটিউশনে ওটা নাই, এবার দিয়েছে কিনা আমি জানি না। কনস্টিটিউশনে ওটা ছিল লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট না। লোকাল গভর্নমেন্ট আর লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এক জিনিস না, আপনি তো ভালোই বুঝতেছেন, তাই না? একটা অ্যাডমিনিস্ট্রেশন, যেমন আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন এখন আছে না, এই যে তোমরা এটা করো, তোমরা ওটা হলো মানে ডে টু ডে ওয়ার্কের জন্য। কিন্তু আপনি যদি স্থানীয় সরকারকে স্ট্রং না করেন, তাহলে চিরদিন ওই এমপিরা কিন্তু ওই গ্রামে থাকবে, ওখানে বসে ডাল চাল মানে বেচা বিক্রি করবে, ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসায়ী হয়ে যাবে এমপি, এমপিরা হয়ে যাবে ব্যবসায়ী। ওইটা কিভাবে বন্ধ করা যায়? আর ইলেকশনে যেন কোনো টাকাই কোনো ব্যক্তি বা দল খরচ না করে, সরকার করবে। আমরা লোন করে ইলেকশন করবো। আমরা কোনো এমপি কে একটা পয়সা যেন খরচ করতে না। এটা যদি আপনি খরচ করে দেন, সনাতন পদ্ধতিতে কিন্তু এটা আছে। আপনি যেটা বলছেন যে আগেরটাই ঠিক আছে, আগেরটার মধ্যে কিছু না কিছু আপনাকে ইয়ে করতে হবে, এডিশন অর্গানাইজেশন করতে হবে, তাই না? কিছুটা করতে হবে। টাকার বিষয়টা, যখন একজন এমপি মানে 5 কোটি টাকা খরচ করবে, স্বাভাবিকভাবেই ওনাকে 10 কোটি টাকা আয় করতে হবে মিনিমাম। এগুলো বন্ধ করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে, যেটা আমাদের কাজ, আমরা ইলেকশন করব। এবং আপনি খুব ভালোভাবে জানেন যে আমি ক্ষমা চাচ্ছি, আমলাদের মধ্যে আমাদের যে কমিশন, অনেকগুলো কমিশন করা হলো, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে কোনো কমিশন কিন্তু করা হয়নি। আমাদের যে আমলাগুলো আছে, আপনারা জানেন যে বিগত সরকার কিভাবে করেছে, সবাইকে সাসপেন্ড করে রেখে দিল, প্রমোশন বন্ধ করে রেখে দিল, 15 বছর 16 বছর, এখন সবগুলো আস্তে আস্তে করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা কোনো অ্যাডমিনিস্ট্রেশন তো ভেঙে চুরে আছে। তো ওটাকে তো আগে 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 আপনার কমিশন করে ওটা একটু সলিউশন বের করে ওখানে ভালো লোক দিয়ে, বা যারা আছে, ভাই আমি একটু বলে নিই, যারা আছে তাদের কাছে গিয়ে আমরা একটু বসতাম, একটু আলাপ করতাম, আপনি থাকেন, আমরা তো বাইরে থেকে কোনো লোক আনবো না, আপনার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করেন, আর তো কিছু না। আপনি আমার ভাতিজা বা আমার চাচা,
আমরা যদি এখন চিন্তা করি যে আমরা না খারাপ, সবগুলোকে মানে বাদ দিয়ে নতুন করে নিতে হবে, এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা করা যাবে না। এখানে যেটা যেটা দায়িত্ব ছিল, এই যে আমাদের আলেমরা ওয়াজ করে, ওনাদেরকে দায়িত্ব দেওয়া উচিত যে ভাই ওদেরকে একটু হেদায়েত করেন যে আপনারা বড়, আপনারা লেখাপড়া জানেন, সবকিছু জানেন, এর সঙ্গে এটা একটু যোগ করেন যে এই যে আপনারা উল্টাপাল্টা কাজ করবেন, আখিরাতে কিন্তু ধরা খাবেন, দুনিয়াতেও খাবেন। এই কথাগুলো কিন্তু ওই আমাদের কানে দিতে হবে। ওনারাও কিন্তু চাষিদের ছেলে, আমরা সবাই কিন্তু কাঁটা চামচ দিয়ে জীবন শুরু করে নাই, ওই আমাদের মতো পন্থাপথ হয়েছে। হ্যাঁ, তো এখন আল্লাহ ওনাদেরকে বানিয়েছে, ওনাদেরকে বড় করে ধরে, ওনাদেরকে গালাগালি না করে, হ্যাঁ মানে না করে, ওনাদের পাশে কিভাবে বসা যায়, কিভাবে কথা বলা যায়, এই পদ্ধতিগুলো আমাদেরকে আর্ন করতে হবে। ওইদিকে আমি যেটা বললাম আপনাকে, এটা এই নির্বাচনের সঙ্গে বড় একটা কালচার আছে, বড় একটা সংস্কৃতি আছে, এটা ইহকাল এবং পরকাল ব্যাপী। আপনি যখন বিয়ে করেন তখন আপনাকে যে বিয়ের ইয়েটা পড়ানো হয়, সেখানে আখেরাত মতো পড়ানো হয় না, যে এই বিবি যেন আখেরাত এরা যেন যুক্ত থাকে, কেন? তাই না? তো আমরা তো এই যে ইলেকশনের সঙ্গে আমরা আখেরাতটাকে যোগ করছি না। ইভেন ইসলামী দলগুলো, আমার খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে, ইসলামী দলগুলোও কিন্তু বলছে না যে এটার সঙ্গে আখেরাত যুক্ত, এটার সঙ্গে আমাদের ইমান যুক্ত না। কই, খালি কতগুলো সিট পাবো? আরে ভাই, মানে আমি বলি 300 সিট পেলেও আপনি কিছু করতে পারবেন না, আনটিল এন্ড আনলেস আপনার ওই যে বাইরের আল্লাহ যদি রহম করেন, সেটা আলাদা কথা, মহান আল্লাহ যদি রহম করেন আলাদা কথা, কিন্তু আপনাকে কি করতে হবে? আমেরিকার সঙ্গে আপনাকে, আমেরিকা গিয়ে আপনি দেখেন, হাসিনা আমেরিকার বিরুদ্ধে কি বলে নাই, তারপরেও দেখেন আমেরিকা কিন্তু হাসিনাকে ছাড়ে নাই, এখন পর্যন্ত ধরে রাখছে। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কত কথা বলেছে, কত গালাগালি করেছে, কারণটা কি? আমরা অল্প টাকায় ওদেরকে গার্মেন্টস দিতে পারি, অল্প টাকায় দিতে পারি, ওরা অনেক ব্যবসা বাণিজ্য করে আমাদের সঙ্গে। এখানে তো মূল প্রশ্নটা হলো ব্যবসা, তাই না? জিও পলিটিক্স বলেন আর যাই বলেন, এই চায়না আমাদের সাথে কি আলাদা কোনো বন্ধুত্ব আছে? সবগুলো হলো বিজনেস। তো এই যে যারা ইসলামী দল, মানে সেকুলারদের চেয়েও তাদেরকে এগুলো বেশি বুঝতে হবে, সেকুলারদের চেয়েও তাদের বুঝতে হবে, এই কারণে যে সেকুলাররা এগুলো করে আসছে 1000 বছর ধরে, আর আলেমরা এগুলো এখনো করতেও যায় নাই, শিখেও নেই। এবং আল্লাহর উপরে যে ভরসা করা বা লোকদেরকে যে আল্লাহমুখী করা, যারা এমপি হবে, এগুলোও তো হচ্ছে না। তারা যে ওয়াজ গুলো করতেছেন হাজার হাজার টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে, এখন সরকারের উচিত আলেমদেরকে ডেকে নিয়ে বলা যে আপনারা আমরা যেন ভালো হয়, যারা ইলেকশনের সঙ্গে মানে আপনার মেকানিজমের সঙ্গে যারা যুক্ত আছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত আছে, ওদের মধ্যে একটু দাওয়াতি কাজ করা। যে তবলিগ যে আমাদের বড় বড় দুটো মিটিং হয়ে গেল, এগুলো নিয়ে কোনো আলোচনাই তো হয় নাই। বিশ্ব তবলিগ জামাত হলো না দুইটা, কোনো আলোচনা। শেষের দিকে যাই, আমাদের অলরেডি টাইম পার হয়ে গেছে, আমরা শেষের দিকে যাব। সরি ফর আমি ওই রুকনউদ্দিন ভাইকে দেখে কথাগুলো বললাম, মানে হি হ্যাজ এ ক্যাপাসিটি টু ডু দিস থিংস, এই জন্য আমি একটা দাওয়াতি কাজ করলাম। জি জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের সাথে কমেন্টের মাধ্যমে অনেকে সংযুক্ত ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে মুজাক্কিরুল হক ভাই লিখেছেন, নিরপেক্ষভাবে সুন্দর ও সময় উপযোগী আলোচনা রাখার জন্য ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় আলোচক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব রুকনউদ্দিনকে, সাধুবাদ সিএনসি কে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুজাক্কিরুল হক ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। নির্বাচন নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হচ্ছে না, আমরা আরো সামনের দিকে আমাদের আরো অনেকগুলো এপিসোড আছে, সেই অনুষ্ঠানগুলোতে আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এবং এই অনুষ্ঠান শেষের পরেও কিন্তু আপনাদের জন্য অনুষ্ঠান খোলা থাকছে, কমেন্ট বক্স খোলা থাকছে। অবশ্যই সেখানে আপনারা নির্বাচন সম্পর্কে আপনাদের মন্তব্য জানাতে পারবেন। আজকের মেহমানকে আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।